কেন আমাকে বিয়ে দিবা? তুমি সেদিনও বললে পড়াশোনা শেষ করিয়ে বিয়ে দিবা, আজ সেই তুমি আমার বিয়ের কথা তুলছো। তারপর হঠাৎ করেই শক্ত হয়ে গেল রুমেশার গলা। বলল, আমি মোটেও বিয়ে করব না এখন, আর করলেও সেটা সাফওয়ানকেই করব, অন্য কাউকে না। তোর মতামত চাইনি আমি। তোকে বিয়ে দিব, ব্যাস দিব। কার সাথে দিব সেটা তোর দেখার বিষয় না। আর সাফওয়ানের কথা ভুলে যা। ওর সাথে তোর বিয়ে আমি এই জীবনে তো দিব না। আমাকে বিয়ে দিবা, কিন্তু আমার মতামত নিবা না, আবার বলছো সেটা আমার দেখার বিষয় না। তাহলে বিয়েটা তুমি করে নাও, আমাকে বলো কেন? আয়েশা উঠে এসে থাপ্পড় বসিয়ে দিলেন রুমেশার গালে। বেয়াদব হচ্ছিস তুই দিন দিনে। আমাকে এই কথা বলার সাহস পাস কই থেকে তুই? এই মুহূর্তে নিজের রুমে যা, বের হবি না আর তুই। তোর মুখ দেখতে চাই না আমি। রুমেশা দাঁতের দাঁত চেপে কিছুক্ষণ শীতল চাহনি দিল মায়ের দিকে, তারপর রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে শব্দ করে দরজা দিয়ে দিল। শুনেছ তোমার মেয়ের কথা? আমার মুখে মুখে তর্ক করে, বলে কি না তুমি বিয়ে করে নাও। এদেরকে আমি খাইয়ে পড়িয়ে বড় করেছি এই সমস্ত শোনার জন্য। শোনো রাফসানের বাবা, তুমি যত দ্রুত সম্ভব মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তোমার মেয়ে বিগড়ে গেছে, আর শুধরাবে না। যত তাড়াতাড়ি পারো এই সমস্যার সমাধান করো, নাইলে সমাজে মুখ দেখাতে আর পারবে না। শামসুল প্রতি উত্তরে কিছু বললেন না। মেজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। নিজের মেয়ের কীর্তিকলাপের কথা মনে পড়লেই তিনি ভেতরে ভেতরে মুষড়ে পড়ছেন। শামসুলকে এমন চুপচাপ দেখে আয়েশা আর কথা পারলেন না। স্বামীর পাশেই বসে রইলেন তিনি। রাতে আর খাওয়া হবে না হয়তো, কারণ খাবারগুলো ফ্রিজে রাখতে হবে ওনার। ভাবলেন পরে তুলবেন, কারণ শামসুল খিদে পেটে থাকতে পারে না। যদি কিছুক্ষণ পর মাথা ঠান্ডা হলে খেতে চায়। তাই আর ওঠালেন না, চুপচাপ বসে রইলেন। ঘন্টা খানেকের মাথায় হঠাৎ গেটের কাছে গাড়ির হর্নের শব্দ শোনা গেল। শামসুল আয়েশা ওভাবেই বসেছিলেন নিজেদের রুমে। এত রাতে গেটের কাছে গাড়ির আওয়াজ শুনে ভড়কে গেলেন দুজনেই। শামসুল উঠে দাঁড়ালেন, গেটের চাবিটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এগিয়ে গেলেন গেটের দিকে। আয়েশাও এলেন পেছন পেছন। গেটের বাইরে সাফনের মার্সিডিজ বেঞ্চ দাঁড়িয়ে আছে বীরদর্পে। লক খোলার আগে গাড়ির দিকে চোখ বোলালেন শামসুল। গাড়িটাকে দেখে চিনে ফেললেন এটা কার গাড়ি। গেটের লক খুলে ড্রাইভিং সিটের দিকে তাকাতেই সাফনকে শক্ত চোখ মুখে তাকিয়ে থাকতে দেখলেন তার দিকে। চোখ মুখ ঢাকা নেই আজ ওর। সাফনের এমন ভয়ঙ্কর প্রতিমূর্তি দেখে চমকালেন শামসুল। সাফনের পাশেই বসে আছেন রুনিয়া। চোখমুখ শক্ত ওনার বিষাদগ্রস্ত। তড়িঘড়ি করে গেট খুলে দিলেন শামসুল। সাফন তার গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো। গাড়িটা এক সাইডে পার্ক করে বাইরে বের হলো সাফন, আর পর মুহূর্তে রুনিয়া বের হলেন অন্য পাশ দিয়ে। সাফনকে দেখে পিলে চমকে গেল আয়েশার। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি সাফনের দিকে। বড় হওয়ার পর এই প্রথম সাফনের চেহারা দেখছেন তিনি। শ্যামরঙ্গা হলেও মুখের গঠনটা ওর অস্বাভাবিক সুন্দর। তীক্ষ্ণ চিবুকে যেন সৌন্দর্যটা বহু গুণে বেড়ে গিয়েছে, কিন্তু সমস্ত সৌন্দর্যকে ছাপিয়ে মুখের উপর জ্বলজ্বল করছে অদ্ভুত রঙের দুইটা ঠোঁট, যেগুলো শিকারী দৃষ্টিতে চেয়ে আছে আয়েশার দিকে। সাফনের দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আয়েশাকেও ও চিবিয়ে খেয়ে ফেলবে। আয়েশা ভয় পেলেন প্রচণ্ড। তাড়াহুড়ো করে শামসুলের পেছনে গিয়ে দাঁড়ালেন। শামসুল আয়েশাকে নিজের পেছনে আগলে রেখে রুনিয়ার দিকে তাকিয়ে জর্ণ গলায় বললেন, তুই তোর ছেলেকে এখানে এইভাবে নিয়ে এসেছিস কেন? আমাদের ভয় দেখাতে? রুনিয়া সাফনের দিকে দৃষ্টি দিল। সাফন শামসুলের দিকে তাকিয়ে বলে উঠল, মামা, ভেতরে চলুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তারপর আয়েশার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আপনার সাথেও মামি। কথা বলার সময় সাফনের ঝকঝকা ক্যানাইল দাঁতদ্বয় দৃশ্যমান হলো। সেদিকে চোখ পড়তেই আয়েশা ভীত হলেন প্রচণ্ড। শামসুল যেন নিজের সমস্ত শক্তি হঠাৎ করেই কোথাও হারিয়ে ফেলেন এই দীর্ঘদেহী সুপুরুষের সামনে। উনি কোনো উচ্চবাচ্য না করে সাফনকে ইশারা করলেন ভেতরে যেতে। সাফন সামনে এগুলো, রুনিয়াও গেলেন পেছন পেছন। সাফন গিয়ে ডাইনিং রুমে রাখা সোফায় বসলো। রুনিয়া গিয়ে বসলেন ওর পাশে। শামসুল আর আয়েশা বসলেন ওদের বিপরীত পাশের সোফায়। সাফনের দৃষ্টি স্থির হয়ে আছে আয়েশার পানে, চোখ দিয়ে যেন আয়েশাকে পিষে ফেলছে। আয়েশার বুকের ভিতর দূর দূর করছে সাফনকে দেখার পর থেকে। সাফনের চোখে চোখ মেলাচ্ছেন না তিনি। ডাইনিংয়ে গুটি কয়েক পায়ের শব্দ শুনে রুমেশা
কৌতূহল নিয়ে বাইরে এলো। রুম থেকে বেরোতেই ওর চোখ গেল সাফনের দিকে। বাকিরাও দরজা খোলার শব্দ পেয়ে তাকালো সেদিকে। সাফনের চোখ পড়ল রুমাইশার দিকে, আর আবছে আলোয় দাঁড়িয়ে থাকা রুমাইশার গালে যে 4 আঙ্গুলের দাগ পড়ে গেছে সেটাও তার মুহূর্তেই দৃষ্টিগোচর হলো। তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল সাফন। হেঁটে হেঁটে রুমাইশার নিকট গিয়ে ওর জলদই ধরল ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে। তারপর ডানে বাঁয়ে ঘুরিয়ে ওর মুখের অবস্থাটা দেখলো সাফন, আর সেই সাথে সাথেই শক্ত হয়ে এলো ওর জল। চিপ ছেড়ে দিয়ে রুমাইশার হাতের আঙ্গুলের ফাঁকে নিজের হাত দিয়ে মুঠি করে ধরল ওর হাতটা। তারপর আবার সোফার নিকট এসে রুমাইশাকে বসিয়ে নিজেও বসে পড়ল রুমাইশার পাশে। রুমাইশা চুপ করে মেঝের দিকে তাকিয়ে আছে। শামসুলের দৃষ্টি সাফনের হাতে রাখা রুমাইশার হাতের দিকে। সাফন এবার আয়েশার দিকে দেখলো। আয়েশা তাকিয়ে আছে মেঝেতে, উপরের দিকে তাকাচ্ছেন না সাফনের চোখে চোখ পড়ার ভয়ে। সাফন আয়েশার উদ্দেশ্যে শক্ত গলায় বলে উঠল, মামি, ভোরবেলা এখান থেকে বেরোনোর আগে আমি আপনাকে বলেছিলাম যে আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি। আমি শুধু রিমুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি, এর বাইরে আর কিছুই না, নাথিং অ্যাট অল। এরপরও আপনি রিমুকে মেরেছেন আর মামার কাছে ওর নামে মিথ্যা দোষারোপ করেছেন, আর আমার মাকে এর ভেতরে টেনে এনে ফাঁসিয়েছেন। কেন? আয়েশা কিছু বললেন না, চুপ করে রইলেন। রুমাইশা সাফনের কথা শুনে অবাক হলো। কাল তাহলে মায়ের সাথে ওর দেখা হয়েছে, কথাও হয়েছে, কিন্তু মা সেটা ওকে বলেনি কেন? আর মা তাহলে এটাও জানে যে ওদের ভেতরকার এক্সট্রিম কিছু হয়নি, তারপরও এইরকম কেন করলো? আয়েশাকে চুপ থাকতে দেখে সাফন রেগে গিয়ে আবারও বলল, আমি জানি যে রুমাইশাকে জড়িয়ে ধরে বা চুমু খেয়ে আমি মরালিটি ব্রেক করেছি, কিন্তু সেটা আমি আপনাকে বলে শিওর করেছি যে এর বাইরে কিছু হয়নি। যেন আপনি ওকে কিছু না বলেন, তাহলে আমি ওর মুখে আঙ্গুলের ছাপ কেন দেখছি? শেষের কথাটা উচ্চ স্বরে বলল সাফন। রুনিয়া পাশ থেকে নিজের হাতটা সাফনের হাতের উপর রেখে শান্ত হতে ইশারা করলেন। রাস্তাতে সাফন তাকে সমস্ত কিছু খুলে বলেছে, আর রুমাইশাকে সাফনের থেকে আলাদা করতে যে আয়েশা এই ধরনের কিছু করবেন সেটাও বলেছে রুনিয়াকে। সাফন এবার শামসুলের দিকে দৃষ্টি দিল, তারপর মৃদু গলায় বলল, বাবা, আমি কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। রিমুর প্রতি যে আমার ছোটবেলা থেকে অন্য ধরনের অ্যাফেকশন ছিল সেটা আপনাদের কারোরই অজানা নেই, আর এখনও সেটাই আছে। সেই ভালোবাসাটা কমেনি কখনো, বরং দিনকে দিন বেড়ে গিয়েছে। আমি কিছুদিন আগেও জানতাম না ওর প্রতি আমার ভালোবাসাটাকে ঠিক কী নামে আখ্যায়িত করা যায়। শুধু এটা জানতাম যে আমি ওকে প্রচণ্ড রকমের ভালোবাসি, কিন্তু এখন আমি জানি যে ওকে আমি কিভাবে চাই। আমার মা আপনাদের কাছে সেই প্রস্তাবই রেখেছে। আপনি যদি চান যে আপনার মেয়ের সাথে বা আপনার বোনের সাথে আপনার সম্পর্ক ভালো বজায় থাকুক, তাহলে আমার মায়ের দেয়া প্রস্তাবে রাজি হয়ে যান। কারণ বিয়েটা আমি রুমিকেই করব, আর রুমির বিয়েটাও শুধুমাত্র আমার সাথেই হবে, তা সে যেভাবেই হোক। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ সাফওয়ান? আর এত রাতে এই কারণেই এসেছো? আমি আমার মেয়ের বিয়ে কার সাথে দিব কি দিব না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছো? তোমার চেহারার দিকে তাকালে জঙ্গলের বাঘও ভয়ে পালাবে। আর তুমি ছোটবেলায় ওর সাথে কি করেছিলে সেটা তোমার মনে আছে নিশ্চয়ই। সেসব মেনে নিয়ে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব ওকে মেরে ফেলার জন্য? মামা, সেটা অনেক অনেক আগের ব্যাপার। সেই কথা এখন তুলে এনে ঝামেলা বাঁধাবেন না। আমার দ্বারা যদি ওর কোনো ক্ষতির সম্ভাবনা থাকতো তাহলে আমি নিজেই ওর থেকে সরে যেতাম, কিন্তু নেই যেহেতু সেহেতু সরছি না। ওকে আমি আমার করেই ছাড়বো। আর এটা যদি আপনার কাছে হুমকি মনে হয় তাহলে এটা হুমকি। মামি, রিমুর ফোনটা সম্ভবত আপনার কাছে, ওর ফোনটা ওকে দিয়ে দেবেন। আমি এখন থেকে ঘন্টায় ঘন্টায় ওর খোঁজ নেব, আর যদি কোনো একটা ঘন্টায় আমি ওর রেসপন্স না পাই তাহলে আমি আবার আসব। তারপর আর একা ফিরবো না, ওকে নিয়েই ফিরবো। এরপর সাফন ইশারা করলো মায়ের দিকে। রুনিয়া ছেলের ইশারা পেয়ে নিজের পার্স ব্যাগের ভেতর থেকে একটি স্বর্ণের আংটি বের করে সাফনের হাতে দিল। সাফন সেটা হাতে নিল, তারপর রুমাইশার ডান হাতটা বাম হাত দিয়ে ধরে ওর অনামিকাতে পরিয়ে দিল সেটা, কিন্তু ঢিলা হয়ে গেল আংটিটি। অনামিকা থেকে খুলেনি, আবারও পরালো মধ্যম হাতে। একটু ঢিল ঢিল হলো, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলো না। সব কিছু এত দ্রুত গতিতে হলো যে শামসুল, আয়েশা সহ রুমাশাও চমকে গেল। আংটি পরিয়ে রুমাশার হাতটা নিয়ে চুম খেল সাফন হাতের পিঠে, তারপর মৃদু গলায় বলল, আংটিটা মায়ের, আপাতত এইটা পরে নে। কয়েকদিন পর এসে আমি
তো নিজস্ব আংটি পরিয়ে দিয়ে যাব। রুমাইশা যেন অবাক হওয়ার সময় পেল না, তার আগেই সব হয়ে গেল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল ও। সাফন এবার শামসুল আর আয়েশাকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে রিমু আমার বাগদত্তা। খুব দ্রুতই আমি ওকে বিয়ে করব। আপনারা মানলেও না মানলেও, তবে মেনে নিলে বিষয়টা আপনাদের জন্যই সহজ হবে। এরপর উঠে দাঁড়ালো সাফন। রুনিয়াও দাঁড়িয়ে গেলেন। আয়েশার দিকে আরও একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সাফন বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো, কিন্তু কয়েক পা আগানোর পরপরই আবার ঘুরে দাঁড়ালো সাফন শামসুল আর আয়েশার দিকে। তারপর শক্ত গলায় বলল, রিমু আমার বউ হতে চলেছে। কিছুদিন পর ও পুরোপুরিভাবে আমার হবে। সুতরাং ওর গালে আমি আর কোনো দাগ দেখতে চাই না। আর যদি দেখি তাহলে সেটা আপনাদের কারোর জন্যই মোটেও ভালো হবে না। কথাটা মাথায় রাখবেন। এরপর গট পায়ে বেরিয়ে গেল সাফন। রুনিয়াও গেলেন ওর পেছন পেছন। তারপর গাড়ি নিয়ে গেট থেকে বেরিয়ে জ্বরের বেগে চলে গেল সাফন মাকে নিয়ে। রুমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটু আগের ঘটনাগুলোর পুনরাবৃত্তি করতে থাকলো নিজের মাথার ভেতর। সূর্য পশ্চিম দিকে ডুবে যেতে শুরু করেছে। পাখিরা নিজেদের ভেতর কলহ বিবাদ শেষে যার যার নীড়ে ফিরছে। কিছুক্ষণ পরেই মাগরিবের আজানের সাথে সাথেই রাতের আরম্ভের সূচনা হবে। রুমেশা বসে আছে তার রুমের বিছানায়। মনটা ভালো নেই ওর। সেই ঘটনার পর 3 দিন পার হয়ে গেছে। এই 3 দিনে শামসুল বা আয়েশা কেউই ওর সাথে ভালো করে কথা বলেনি। প্রচণ্ড খারাপ লাগছে ওর। বাবা মায়ের ওর উপর এই অভিমান ও আর নিতে পারছে না। বারবার মনে হচ্ছে বাবা বকুক, মা মারুক, তবু কথা বলুক, কিন্তু তা হচ্ছে না। আয়েশা শামসুল দুজনেই ওর সাথে অপরিচিতদের মতো আচরণ করছেন। রুমাইশাও কোনো উপায় না পেয়ে চুপচাপ হয়ে বসে আছে। গতকাল ও আয়েশার সাথে কয়েকবার কথা বলতে গেছে, কিন্তু আয়েশা গুটি কয়েক কথা ছাড়া আর কিছুই বলেনি। তাছাড়া আজ সকালে রাফসানের সাথে আয়েশা এসব বিষয় নিয়ে কথা বলেছেন। সাফনের এমন কাজে রাফসানও প্রচণ্ড রেগে আছে। সাফনের থেকে বেশি রাগ লেগেছে ওর রুমাইশার উপর। রুমাইশাও শুনেছে সব নিজের রুমে বসে বসে, কিন্তু কিছুই বলেনি। সাফনকে কিছু কিছু জানিয়েছে, কিন্তু সাফন বলেছে কোনো কথা না বলে চুপচাপ থাকতে। ও সেটাই করছে। নীরবতা পালন করে শান্তি বজায় রাখার চেষ্টা করছে। বাবা মাকে মানানোর চেষ্টা করছে। রাফসান বাসে আসবে আগামী পরশু। এসে এসবের একটা বিহিত করবে সে। যাই করুক, সাফনের সাথে কখনোই রুমাইশার বিয়ে হতে দেবে না। রুমাইশা নিজের রুমে বসে মনে মনে শুধু প্রার্থনা করছে যেন এই সমস্যাগুলো দ্রুতই সমাধান হয়ে যায়। সবাইকে নিয়েই যেন ও সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। কারোর সাথে যেন ওর বা ওর পরিবারের সম্পর্ক নষ্ট না হয়। সব কিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। সাফন যে কয়টা দিন বেঁচে আছে, সেই কয়েকটা দিনের সম্পূর্ণ সময়টা যেন ও সাফনকেই দিতে পারে। ও জীবনে যেন কোনো অপূর্ণতা না থেকে যায়। কোনো আফসোস নিয়ে যেন ও এই পৃথিবী ত্যাগ না করে। এসব ভাবতে ভাবতে চোখ দুইটা ঝাপসা হয়ে এলো ওর। মাগরিবের আজান পড়ল এমন সময়ে। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো রুমাইশা। বাইরে কলপারে গেল অজু করতে। অজু করে এসে নামাজে দাঁড়ালো। রাত এখন 8:45। সাফন গত কয়েকদিন ধরে খুব ভালো ফিল করছে। স্মৃতির ভ্রমের যে সমস্যাটা হচ্ছিল সেটাও কয়েকদিন আর হয়নি। আজকালের ভেতরেই ওর খোলস ছাড়ার কথা। সেদিনও চামড়া খসখস করছিল, কিন্তু আজকে সেটা ফিল করছে না। ব্যাপারটা কি দেখার জন্য সাফন ওর রুমের ভেতর রাখা ফুল ভিউ মিররের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নিজের পরনের ফুল স্লিভটি শার্টটা খুলে ফেলল। নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে গেল সাফন। ওর গায়ের চামড়ার খসখসে অবস্থাটা আর বোঝা যাচ্ছে না। সাফন একবার নিজের কবজির উপরের অংশ পরখ করল। খসখসে হয়ে উপরে ভেসে থাকা চামড়াগুলো সাফনকে বিস্মিত করে দিয়ে নাই হয়ে গেছে। সাফন ভেবে পেল না কি হলো হঠাৎ করে কোনো এই দিকটাতে অল্প একটু ভেসে ওঠা চামড়া দেখতে পেল ও। সেটা ধরে টান দিয়ে ওঠানোর চেষ্টা করলো সাফন, কিন্তু উঠল না। উল্টো ব্যথা পেল ও। চামড়াগুলো আবার গায়ের সাথে লেগে গেছে স্বাভাবিক চামড়ার মতো, কিন্তু এটা কিভাবে সম্ভব? এর আগে তো কখনো এমন হয়নি। সাফন ভুরু দুইটা কুচকে নিয়ে ভাবতে শুরু করলো কিভাবে হলো এমন।
তারপর দ্রুত গতিতে খাতা কলম নিয়ে বসে গেল স্টাডি টেবিলে। একে একে লিখতে থাকলো গত কয়েক সপ্তাহে ও কি কি খেয়েছে। সবগুলো দিন মায়ের হাতের রান্নাই খেয়েছে, একদিন শুধু রিমুদের পাশে খেয়েছে। রিমু বাড়ি যাওয়ার আগে রাতে হাঁসের মাংস খেয়েছে, কিন্তু সেটা তো ও আগে একদিন খেয়েছে, সেদিন তো কিছু হয়নি। তারপর তারপর ও কি যেন মেডিসিন নিয়েছে এর ভেতর, না মনে পড়ছে না তেমন কিছু। ও তো রোগবালাই হয় না বলতে গেলে, ইমিউন সিস্টেম ওর পুরো ম্যাক্স লেভেলের। কোনো মেডিসিন নেওয়া হয়নি এর ভেতর। তাহলে কি কোনো কিছু ইনহেল করেছে এর ভেতর? না, কোনো পারফিউম ইউজ করেনি, কোনো ইনহেলারও নেয়নি। তাহলে কি কি হলো? এরপর একদিন রিমোদের বাসে খেয়েছে, কিন্তু সেটা তো অনলি মাংস। তাহলে কি? তাহলে আর কি? রিমুকে চুমু খেয়েছিল ও, হ্যাঁ ও রিমুকে চুমু খেয়েছিল, যা এই জীবনে এই প্রথমবার। তাহলে কি? তাহলে সেটা কিভাবে সম্ভব? চুমুতে কি কেউ কখনো ঠিক হয়? এর মাঝে কাহিনী আছে কোনো নিশ্চয়, সেটা শিওর হতে ওর এখনই রিমোর সাথে দেখা করা লাগবে। সাফন উঠল চেয়ার ছেড়ে, তারপর মাকে কল লাগিয়ে বলল, মা, আমি একটু বেরোচ্ছি, আমার খাবারটা আমার রুমের ভেতরে রেখে যেও, আমি এসে খেয়ে নেব। রুনিয়া সম্মতি জানাতে কল কেটে দিল সাফন। তারপর ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিল, ঠিকঠাকভাবে গুছিয়ে বাইরে বেরোলো। তারপর গাড়ি নিয়ে সোজা গেল ওর ল্যাবের রাস্তায়। বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গাড়ি নিয়ে চলল সাফন। গন্তব্যে পৌঁছে গাড়িটা উত্তরের জঙ্গলের একপাশে পাক করে রেখে পায়ে হেঁটে ঢুকলো জঙ্গলের ভেতর। 10 মিনিটের ভেতর চলে গেল কাঙ্ক্ষিত স্থানে। টিনের বেড়া দেওয়া একটি ছোটখাটো ভাঙ্গাচোরা ভূতের ঘর। ঘরটার হুলিয়া দেখলে কেউ ভয় এটার কাছেও আসবে না। সাফন নিঃশব্দে ঢুকলো তার ভেতর। ঘরের ভেতর ঢুকে মেঝের উপর থেকে শুকনা পাতার আস্তরণ সরালো। সরাতে বেরিয়ে এলো একটি চারকোনা লোহার দরজা। দরজাটার উপর হাত রেখে চাপ দিতে দরজাটা থেকে বের হয়ে এলো একটি টাচ স্ক্রিন। সেখানে আঙ্গুলের ছাপ চাইল সাফন। সেখানে হাত দেওয়ার সাথে সাথেই দরজাটা ক্ষীণ মেটালিক শব্দ করে সরে গেল এক পাশে। দরজাটা সরে গেলে সেখানে ভেসে উঠল স্টিলের স্টেয়ারওয়ে। সেটা বেয়ে নিচে নামলো সাফন। সাফন নিচে নামতেই চারকোনা দরজাটা আবার আগের মতোই শব্দ করে বন্ধ হয়ে গেল। এরপর ল্যাবের মেন দরজা দিয়ে ভেতরে পা দিতে একটা লেজার রশ্মি স্ক্যান করে নিল সাফনকে। ল্যাবের প্রথম অংশটা সাফন নিজের রুমের মতো করেই সাজিয়ে রেখেছে। বাম পাশের দেওয়াল ঘেঁষে একটা ডাবল বেড বিছানা, বিছানার পাশেই স্টাডি টেবিল আর তার পাশে রাখা একটি বুক সেলফ। বিছানার পায়ের দিকটাতে রাখা আছে একটা সুরাক আর আলনা। ডান সাইডে একটি ফুল ভিউ মিরর আর বাকি দেওয়ালটা জুড়ে ওয়াল আলমিরা। সাফন গিয়ে ওর বুক সেলফের সামনে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট বই উঠিয়ে টান দিতেই আলমিরাটা মাঝখান থেকে দুখণ্ড হয়ে দুদিকে সরে গেল। আর তারপরেই বেরিয়ে এলো সে কাঙ্ক্ষিত ল্যাব। সাফন ভেতরে পা রাখার সাথে সাথে একটা এআই ভয়েস ওয়েলকাম জানালো ওকে। সাফন ভেতরে ঢুকে ল্যাবের টেকনোলজি কম্পার্টমেন্টের ভেতর থেকে ছোট্ট একটা ডিভাইস নিল। তারপর অন্য কম্পার্টমেন্ট থেকে নিল আরেকটি ডিভাইস, যেটা আগেরটার তুলনায় কিছুটা বড়। এরপর অন্য আর একটা কম্পার্টমেন্ট থেকে নিল একটি নতুন সিরিঞ্জ আর ছোট ছোট কয়েকটা কৌটা, যার ভেতর কটন বাডের মতো একটি করে কাঠি বিদ্যমান। তারপর সেগুলো একটা ছোট ব্রিফকেসে ভরে বেরিয়ে এলো ল্যাব থেকে। জঙ্গল থেকে বেরিয়ে আবার গাড়ির কাছে এলো সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘুরিয়ে গাড়ি হাঁকালো রুমাশাদের বাড়ির রাস্তায়। রাত বাজে 11টা। রুমাশা শুয়ে আছে নিজের রুমে, শুয়ে শুয়ে ফোন চাপছে। রাতে খায়নিও। সাফওয়ান ওকে আংটি পরিয়ে দিয়ে যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না। আয়শাও ডাকছে না খেতে, আর নিজেদের মতোই খাচ্ছেন, কথা বলছেন, ঘুরছেন, কিন্তু রুমাশাকে সর্বদাই এড়িয়ে চলছেন। রুমাশার প্রথম দুদিন অনেক খারাপ লাগলেও এখন আর বিরক্ত এসে যাচ্ছে। আর সে নিজে তো কথা বলছে না। রুমাশা কথা বলতে গেলেও কেমন জানি দূর করছেন। শামসুলও তাই। আর এসবই যে রাফসানের বুদ্ধিতে হচ্ছে সেটাও রুমাশা বেশ ভালোভাবেই বুঝেছে। তাই ও সিদ্ধান্ত নিয়েছে আর কারোর সাথে কথা বলার জন্য সাধবে না। আয়েশা শামসুল ঘুমিয়ে গেছেন। শামসুলের নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে। বাড়ির মাথায় তুলে নাক ডাকছেন তিনি। আয়েশা যে এত শব্দ ঘুমিয়ে থাকতে পারে, এতে সবচেয়ে বেশি অবাক হয় রুমাশা।
রুমাইশা ফোন চাপতে চাপতে এসব ভাবছিল। তখনই ফোনের উপরে নোটিফিকেশন বারে একটা মেসেজে চোখ আটকে গেল রুমাইশার। সাফওয়ান মেসেজ দিয়েছে। মেসেজটা দেখে রুমাইশার পিলে চমকে গেল। এই ছেলেটা ওকে কবে মহা বিপদে ফেলবে। এমনিতেও তো বিপদ শেষ হচ্ছে না, লেগে আছে, আর এসে বিপদের ইঞ্জিনে তেল দিচ্ছে। রুমাইশা ফোনটা হাতে নিয়েই সিঁড়ি পেয়ে ছাদের দিকে এগোলো। সন্ধ্যার পর ছাদে উঠতে ভয় লাগে ওর, কেমন যেন গা ছমছম করে। আর এখন বাজে 11টার বেশি। ভয়কে জলাঞ্জলি দিয়ে ওর এখন যেতে হচ্ছে সেই ছাদে। পা টিপে টিপে ছাদে ঢোকার দরজার কাছে গেল ও। দরজাটা লোহার, সামান্য টোকা লাগলো ঘরবাড়ি কাঁপিয়ে তুলে, আর তার উপর এখন রাত। রুমাইশা সময় নিয়ে ধীরে ধীরে দরজাটা খুলল। দরজাটা খুলে সামনে তাকালো রুমাইশা। রুমাইশাকে নিজের সামনে পেয়ে হুট করে জড়িয়ে ধরল সাফওয়ান। নিজের সাথে একদম মিশিয়ে নিল। সাফওয়ানের কাছে হকচকিয়ে গেল রুমাইশা। এই ছেলেটা যে কি দূরত করে সব কিছু, ধুমধাম করে শুধু জড়িয়ে ধরবে, ভাবনা চিন্তারও সময় দিবে না। রুমাইশার মাথাটা নিজের বুকে চেপে ধরে রইল সাফওয়ান। রুমাইশাও চুপচাপ দাঁড়িয়ে আছে সাফওয়ানের বুকে কান পেতে। সাফওয়ানের হৃদযন্ত্রটা দিরিম দিরিম করে লাফাচ্ছে, আর সে কম্পনটা যেন রুমাইশার চোয়ালে এসে বাড়ি খাচ্ছে। রুমাইশাকে কিছুক্ষণ এইভাবে জড়িয়ে রেখে সাফওয়ান যেন স্বস্তির নিঃশ্বাস নিল। কিয়ৎক্ষণ পর রুমাইশাকে ছেড়ে দিল সাফওয়ান। তারপর রুমাইশার চোখে চোখ রেখে বলল নিচে যেতে। রুমাইশার সম্মতি জানিয়ে ছাদের দরজাটা খোলা রেখে সাফওয়ানকে নিয়ে নিজের রুমে এলো। রুমে ঢুকে আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। তারপর ড্রিম লাইটটা দিল। সাফওয়ান রুমে এসে নিজের মুখের মাস্ক আর গগলস খুলে রাখলো রুমাইশার পরের টেবিলে। তারপর বিছানার উপর ব্রিফকেসটা রেখে ওপেন করলো। এরপর এর ভেতর থেকে ল্যাব থেকে আনা ছোট্ট ডিভাইসটা বড় ডিভাইসটার মাথায় লাগালো। রুমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফওয়ানের কার্যকলাপ দেখছে আর বোঝার চেষ্টা করছে সাফওয়ান ঠিক কী করতে চলেছে। নিজের কাজ শেষে সাফওয়ান রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করল কাছে আসতে। রুমাইশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসলো সাফওয়ানের নিকট। রুমাইশা কাছাকাছি আসলে বাম হাতে রুমাইশার কোমরটা আলতো করে আঁকড়ে ধরে নিজের সাথে লাগিয়ে নিল সাফওয়ান। তারপর রুমাইশার মুখের কাছে মুখ নিয়ে এসে চোখে চোখ রেখে ধীর স্থির গলায় জিজ্ঞেস করলো, আমাকে তুই কতখানি বিশ্বাস করিস রিমু? যতখানি বিশ্বাস করলে এত রাতে কোনো পুরুষ মানুষকে নিজের ঘরে নিয়ে আসা যায়। সাফওয়ান ঠোঁট কামড়ে হাসলো। তারপর রুমাইশাকে বাম হাতটা দিয়ে বিপরীত দিকে ঘুরিয়ে ওর পিঠটা নিজের সামনে নিয়ে আসলো। তারপর মৃদু স্পর্শে গাড়ির উপর থেকে রুমাইশার চুলের বেনি আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কুচো চুলগুলোকে বাম দিকে সরলো। তারপর ঘাড়ের ঠিক মাঝখানে নিজের হাতে থাকা ডিভাইসটা ছোঁয়ালো। ডিভাইসটার ট্রিগারে চাপতেই ডিভাইসের মাথায় লেগে থাকা ছোট্ট ডিভাইসটা খিচ জাতীয় শব্দ করে ঢুকে গেল রুমাইশার ঘাড়ের চামড়ার ভেতর। আশঙ্কিক এমন ব্যথায় রুমাইশার মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। ছিটকে কিছু রক্ত বেরিয়ে এলো ঘাড় থেকে। সাফওয়ান সেগুলো তার পকেটে থাকা তোলা বের করে মুছে দিল। তারপর বলল, চুল দিয়ে ঢেকে রাখবি, আর মাথায় সবসময় ওড়না দিয়ে বেড়াবি, যেন কেউ না দেখে। রুমাইশা জিজ্ঞেস করলো না সাফওয়ানকে যে সে আসলে কি সেট করলো তার শরীরে। রুমাইশাকে এমন নিশ্চুপ দেখে সাফওয়ান ধীর গলায় বলল, জিজ্ঞেস করলি না কি দিলাম তোর শরীরে? রুমাইশা মাথা নাড়ালো দুদিকে। সাফওয়ান কিছুক্ষণ নীরব থেকে বলল, কি হবে যদি তুই কিছুদিন পর বিষক্রিয়ায় মারা যাস, বা আমি যেদিন মারা যাব সেদিন তুইও মারা যাস? কপালে মৃত্যু লেখা থাকলে তো আর সেটা মুছে ফেলা সম্ভব নয়। তাই যখনই আসুক, যার কারণেই আসুক, সাদরে গ্রহণ করব। আর মৃত্যুটা যদি হয় আপনার সাথে সাথে, তাহলে সেই মৃত্যুকে আমি নিজেই আলিঙ্গন করব। রুমাইশার কথাতে আবারও হাসলো সাফওয়ান। তারপর রুমাইশা কি নিজের দিকে ফিরে বিছানায় বসালো। ব্রিফকেস থেকে সিরিঞ্জটা বের করলো। এরপর রুমাইশার কবজিতে সিরিঞ্জের সুচ ফুটিয়ে বের করে আনলো এক সিরিঞ্জ তাজা রক্ত। রক্ত নেওয়ার সময় সাফওয়ান বলল, তোর শরীরের ফ্লুইডগুলো টেস্ট করতে হবে। কেন করতে হবে সেটা টেস্ট করার কারণ সফল হলে জানতে পারবি, না হলে পারবি না। রক্ত পড়া সিরিঞ্জটা ব্রিফকেসে রেখে ছোট ছোট কৌটাগুলো বের করলো ও। এরপর একটা কৌটা খুলে তার ভেতর থেকে
কটন বাট সদৃশ স্টিকটা বের করে রুমাইশাকে ইশা করলো মুখ খুলতে। রুমাইশা মুখ খুলে মুখের ভেতর থেকে স্টিকটা দিয়ে খানিকটা স্যালাইভা সংগ্রহ করলো সাফওয়ান। এরপর অন্য আর একটা কৌটাতে রুমাইশার চোখের কোণে স্টিক ছুঁয়ে কিছুটা ফ্লাইট নিল, সেগুলো ব্রিফকেসে ভরে রেখে দিল। আর এরপর আরেকটা কৌটা বের করলো সাফওয়ান। কৌটাটা হাতে নিয়ে রুমাইশার দিকে চোরা চোখে তাকিয়ে গলা খাকারি দিল। রুমাইশা কিছুক্ষণ তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান কিছু বলবে বলবে করো বলছে না দেখে রুমাইশা মুখের অভিব্যক্তিতে বোঝালো, যা বলতে চান তাড়াতাড়ি বলুন। সাফওয়ান এবার নিজের হাতটা মুঠি করে নিজের মুখের সামনে এনে আরও একবার গলা খাকারি দিয়ে বলার প্রস্তুতি নিল, কিন্তু বলে উঠতে পারল না। সাফওয়ানের বারবার গলা খাকারি দিতে দেখে রুমাইশা এগিয়ে এসে অধৈর্য হয়ে বলল, এত নকশা করলে মা কখন চলে আসবে শব্দ শুনে, তখন দেখেন। সাফওয়ান না পেরে নিজের ফোনটা হাতে নিল। তারপর রুমাইশাকে ইশারা করলো ফোন দেখতে। রুমাইশা ফোনটা হাতে নিল, কিন্তু এরপর সাফওয়ানের মেসেজটা দেখে চোখ গরম করে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ান সেটা দেখে তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তারপর হাতে থাকা কৌটাটা বাড়িয়ে দিল রুমাইশার দিকে। মুখ ফেরানো অবস্থাতেই আরও একবার গলা খাকারি দিয়ে বলল, টেস্টের জন্য লাগবে, এমার্জেন্সি। রুমাইশা কৌটাটা ঝামটা মেরে হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। তারপর হাতের কৌটাটা সাফওয়ানের হাতে দিল। সাফওয়ান সেটা নিয়ে ব্রিফকেসে ভরে রাখলো। সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে সাফওয়ান উঠে দাঁড়িয়ে রুমাইশাকে নিজের কাছে ডাকলো। রুমাইশা কাছে এলে ওর কোমরটা দু হাতে জড়িয়ে ধরে নিচ হয়ে ওর কপালে ঠোঁট ছোঁয়ালো সাফওয়ান। এরপর শব্দ করে চুমু খেলো কপালে। তারপর রুমাইশার ডান হাতটা টেনে নিয়ে হাতের অনিমিকার মাপ নিল। সাফওয়ানের কাজকর্ম দেখে রুমাইশা বুঝে গেল সাফওয়ান ফেরার প্রস্তুতি নিচ্ছে। সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এক্ষুনি চলে যাবেন? হ্যাঁ, অনেক কাজ আছে, অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ। আর একটু থাকুন না হয়। রুমাইশার এমন চেহারা দেখে সাফওয়ানের আক্কেল গুরুম। বুকের ভেতর অদ্ভুত রকম অনুভূতির উদ্রেক হতে শুরু করলো। হঠাৎ করে অন্যরকম বাসনা জেগে উঠল মাথার ভেতর। হাত পাগুলোর ভেতর কিছু একটা যেন কিলিবিলি করছে। ভেতরের আদিম সত্তাটা লাফালাফি করছে, বাইরে বেরিয়ে এসে রূপ দেখাতে যাচ্ছে। থেকে থেকে ইচ্ছে করছে ওর ভীষণ। রিমু যে ওকে এমন ইনোসেন্ট মুখ করে ঘায়েল করে দিতে পারবে তাও ঘুণাক্ষেরও ভাবিনি। দ্রুত নিজেকে সামলে নিল সাফওয়ান। ডান হাতটা দিয়ে রুমাইশার চিবুক ধরে জন গলায় বলল, বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শয়তানের নানির মতো চেহারাটা মোটেও ইনোসেন্ট করে রাখবি না। এইসব ট্রিক্স বিয়ের পরে অ্যাপ্লাই করবি, নইলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। তখন আমার দোষ দিলে কিন্তু মেনে নিব না। শয়তানের নানি বলাই রুমাইশার সাথে সাথে নিজের ইনোসেন্ট মুখ সরিয়ে আসলেই শয়তানের নানির মতো লুক দিল সাফওয়ানের দিকে। সাফওয়ান সেটা খেয়াল করে দুষ্টু হাসি দিয়ে রুমাইশাকে নিজের থেকে সরিয়ে দিয়ে মাস্ক আর গগলস পরতে পরতে নির্বিকার গলায় বলল, ইয়াপ, নাও ইটস পারফেক্ট। তারপর বিছানায় থাকা ব্রিফকেসটা উঠিয়ে নিয়ে রুমাইশার চোয়াল টেনে দিল 2 আঙ্গুল দিয়ে। তারপর বলল, ছাদের দরজাটা দিবি, আয়। সাফওয়ান আগে আগে চলো, রুমাইশা পেছন পেছন। সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছে গিয়ে সাফওয়ান দরজা পার হয়ে ও পাশে গিয়ে দাঁড়িয়ে রইল রুমাইশার মুখোমুখি। তারপর রুমাইশাকে ইশারা করলো দরজাটা দিয়ে দেওয়ার জন্য। রুমাইশা দরজা দিতে যাবে, তখনই হুড়মুড়িয়ে এগিয়ে এসে নিজের মাস্কটা মুখের থেকে সরিয়ে দিয়ে পোগার এক চুম্বন বসিয়ে দিল রুমাইশার ঠোঁটে। এমন আক্রমণে রুমাইশার মুখ থেকে অস্পষ্ট ধ্বনি বের হলো, কিন্তু মুহূর্তে চোখ দুইটা বন্ধ করে নিল ও। আধা মিনিটের মাথায় এসে ছেড়ে দিল সাফওয়ান ওকে। আর তারপরই ভূতের মতো দৌড়তো পায়ে ছাদ থেকে যেন অদৃশ্য হয়ে গেল সাফওয়ান। রুমাইশা সাফওয়ানের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। তারপর নিঃশব্দে দরজাটা লাগিয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়ল।